আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার মুখপাত্র। আজকে শুরুতেই দুঃখ প্রকাশ করছি আবহাওয়াজনিত কারণে আমরা সময় মতো আমাদের পূর্ব নির্ধারিত যে সময়ে আমাদের প্রোগ্রামটি শুরু করতে পারিনি। সেজন্য উপস্থিত সকল সাংবাদিক বৃন্দকে আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আজকে এখানে আমরা সম্মিলিত হয়েছি সারা দেশে সব জায়গায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো দ্বারা নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় আমরা নারী সমাজ উদ্বিগ্ন এবং উক্ত বিষয়ে নিন্দা জ্ঞাপন করে এবং সারা বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে নারী সহিংসতার বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। শুরুতেই স্মরণ করছি ৭১ এবং জুলাইয়ের সকল শহীদদেরকে, স্মরণ করছি বাংলা এবং বাংলাদেশের ইতিহাসে সকল গণসংগ্রামের বিপ্লবী নারীদেরকে, যাদের উদ্দীপনা, চেতনা, সাহস আমাদের নারী মুক্তির প্রতীকী। বিশেষভাবে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের নারী শহীদ নাইমা, রিয়া, নাফিসা, সুমাইয়া, শাহিনুর, লিজা, নাসিমা, রীতা, মায়া, তানহা প্রমুখকে। বাংলার ইতিহাসের মুক্তি সংগ্রামে নারীর আত্মত্যাগ উদ্দীপ্ত বলিষ্ঠ ভূমিকার অনস্বীকার্য। প্রতিটি আন্দোলনে নারী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। সমাজের নানা পর্যায়ে নারী পুরুষের অসম সামাজিক রাজনৈতিক বাস্তবতা বিদ্যমান থাকলেও দেশমাতৃকার প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তি সংগ্রামে জীবন বাজি রাখার প্রশ্নে নারী ছিল আপোষহীন। সেখানে লিঙ্গ পরিচয় কখনোই নারীর সামনে কোনো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেনি। ৭১ এবং ২৪ তার সাক্ষী যে নারী পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ সংগ্রামী বাংলার আসল ইতিহাস। কিন্তু যখনই সম্মিলিত প্রয়াসে যুদ্ধাবস্থার অবসান ঘটানো হয়েছে, ঠিক তারপরেই আবার নানা শ্রেণী এবং গোষ্ঠীর অপচেষ্টায় নারীকে ঠেলে দেওয়া হয়েছে সেই পূর্ববর্তী অসম বৈষম্যমূলক বন্দোবস্তে। ২০২৪ সালের অভ্যুত্থানে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলের সকল শিক্ষার্থীরা গেটের তালা ভেঙে আন্দোলনে নেমে এসেছিল। প্রকাশ্য স্লোগানে তারা প্রতিবাদ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। তারা ধিক্কার জানিয়েছে সন্ত্রাসী ছাত্রলীগের কাপুরুষত্বের ভূমিকার প্রতি। এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই আন্দোলনে নেমে আসা সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের উপর নারকীয় আক্রমণ চালায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। সারা দেশের মানুষকে এই ঘটনা গভীরভাবে আন্দোলিত করে। বাংলাদেশের সর্বস্তরের মানুষরা স্বৈরাচারের এই আক্রমণের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। এরপর ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো আন্দোলনে আমরা দেখেছি নারীর সাহসী ভূমিকা। নারী পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে, নারী স্লোগান তুলেছে ফ্যাসিবাদ পতনের, নারী দেয়ালে লিখেছে, নারী প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়েছে ব্যারিকেড হয়ে, নারী পুলিশের হাত থেকে তার ভাইকে ছিনিয়ে এনেছে, দিয়েছে নিজের জীবন। ২৪ পরবর্তী এই বাংলাদেশ তাই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আত্মত্যাগ এবং আত্মবিসর্জনে পাওয়া এই দেশ গঠনে নারীর দায়িত্ব এবং অধিকার পুরুষেরই সমান। কিন্তু ইতিহাসের ন্যাক্কারজনক পুনরাবৃত্তি আমাদের আজকে আঘাত করছে। উদ্দেশ্যমূলকভাবে, পরিকল্পিতভাবে সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনকে নারীর জন্য অনিরাপদ করে তোলা হচ্ছে। শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক সকল ধরনের হেনস্থা করে নারীর মনোবলকে নষ্ট করে দেওয়া হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার পথে যত ধরনের অসহযোগিতা করা সম্ভব সব ধরনের অসহযোগিতার পরিবেশের সৃষ্টি করা হচ্ছে। এমন অবস্থায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। আমরা উদ্বিগ্ন যে পূর্বের মতো, ইতিহাসের মতো এবারও হয়তো এই অভ্যুত্থান বাংলার সমাজে বিদ্যমান নারী পুরুষের যে বৈষম্য সেটি দূরীকরণে হয়তো ব্যর্থ হবে। আমরা দেখেছি গত ৯ মার্চ ঝিনাইদহের মহেশপুরে জামাতে ইসলামের এক নারী নেত্রীর উপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা করে। আমরা দেখেছি ২৭ মে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাসের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিলের সময় গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীদের উপর ছাত্র শিবির হামলা চালায়। এটি ছিল একটি ন্যাক্কারজনক ঘটনা, যা ক্যাম্পাসের পরিবেশকে অস্থিতিশীল করার সুস্পষ্ট অপচেষ্টা ছিল। এছাড়া ২৮ মে চট্টগ্রামে নারী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা চালায় ছাত্র শিবির। গত ২৮ মে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে ছাত্র শিবির হামলা করে। সেখানে অল্প যে কয়েকজন চট্টগ্রামের সম্মুখ যোদ্ধার নারী নেত্রী ছিলেন, জুলাই যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম একজনকে শিবির নেতা আকাশ চৌধুরী পেছন থেকে লাথি মারে। গত ৩০ মে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেত্রীকে
রাস্তায় ফেলে মারধর করেন বিএনপি নেতাকর্মীরা। তার অপরাধ ছিল সে গিফট টিজিংয়ের প্রতিবাদ করে। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে চুল ধরে টেনে রাস্তায় ফেলে এবং রাস্তায় ফেলে তাকে মারধর করে এবং তার পরিবারের বাকি সদস্যদের উপরও তারা আক্রমণ চালায়। এই সংকটকালে একই সাথে অফলাইনের পাশাপাশি অনলাইনে নারীদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের যত নারী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের উপর অনলাইন এবং অফলাইনে নির্যাতন নেমে এসেছে। আমরা দেখেছি অনলাইনে প্রত্যেক নারী নেত্রীকে উদ্দেশ্য করে হীন মন্তব্য করা হয়, নারী নেত্রীদের চরিত্র হননের উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা চালানো হয়। আমরা দেখেছি তাদের একমাত্র উদ্দেশ্য নারী নেত্রীদের মনোবল ভেঙে দেওয়া, নারীরা যেন রাজনৈতিক অঙ্গনে বিকশিত হতে না পারে সেই পথকে রুদ্ধ করে দেওয়া তাদের একমাত্র উদ্দেশ্য। এই সংকটকালে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে বাংলাদেশের সকল নারীর প্রতি ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি দলমতের নির্বিশেষে সকল নারী সহিংসতার বিরুদ্ধে আপনারা প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হন। আমাদের সহযোদ্ধাদের আহ্বান জানাচ্ছি নারীর প্রতি বৈষম্যমূলক হীন প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে আপনারাও আমাদের সাথে সামিল হন। সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি নারীর প্রতি সহিংসতার প্রশ্নে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন। অপরাধীর রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন। কোন নারী নির্যাতনকারী নিপীড়নকারীকে সাংগঠনিক প্রশ্রয় দেওয়া যাবে না। রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আপনাদের মেরুদণ্ডকে শক্ত করুন। নারীদের নিরাপত্তা দিতে না পারা সেটা আপনাদের ব্যর্থতা এবং এই ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে। আইনি এবং বিচারিক প্রক্রিয়াকে আপনারা জোরদার করুন, অপরাধীর শাস্তি নিশ্চিত করুন। সর্বোপরি বাংলাদেশের আপামর জনতার প্রতি আমাদের আহ্বান, আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি হচ্ছে ঐক্য। লিঙ্গ বিভেদ ওই ঐক্য বাস্তবায়নের পথে অন্তরায়। আমরা সম্মিলিত ঐক্য প্রচেষ্টা ধরে রাখতে না পারলে এত শহীদের রক্ত, এত আহতের আত্মত্যাগ, এত শ্রম সবকিছু বৃথা যাবে। আমরা আশা রাখি আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন, কারণ জুলাইয়ের ঐক্য বৃথা যেতে পারে না। আমাদের গায়ে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে জুলাইকে রক্ষার সংগ্রাম আমরা চালিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ। হঠাৎ করে এই নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার কারণ কি মনে করছেন আপনারা? এটি কি কোনো মতাদর্শিক জায়গা থেকে হচ্ছে নাকি শুধুমাত্র রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্যই হচ্ছে? মতাদর্শিক জায়গা তো অবশ্যই আছে, যেই মতাদর্শ এমন অবস্থান লালন করে যে নারীকে তারা রাজনৈতিক অঙ্গনে বিচরণ করতে দেখতে চায় না, নারীকে তারা ক্ষমতার পর্যায়ে যেতে চায় না, যে গঠনের কাজে এগিয়ে আসতে দেখতে চায় না, সেই মতাদর্শর ক্লাশ অবশ্যই আছে। এই মতাদর্শ যারা লালন করে তারা এই ধরনের প্রচেষ্টা চালাচ্ছে এবং একই সাথে নারীকে রাজনৈতিকভাবে ঘায়েল করারও একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ক্ষেত্রে যেটা হয়েছে ফরিদপুরে তো বিএনপির দ্বারা আক্রান্ত হয়েছে বৈষম্য বিরোধী একজনের নেত্রী, সেটা তো বিএনপিতেও আমরা দেখি যে বিএনপিতে নারীর প্রতি সবসময় উদার একটা মনোভাব, নারীদের কিন্তু তাদের শীর্ষে, সেটা মানে কোন ধরনের হামলা তাহলে? নারী নেতৃত্ব শীর্ষে থাকা মানেই যে নারীর জন্য তারা সেই ধরনের কমফোর্ট পলিটিক্স বা নারীর জন্য নিরাপদ পরিবেশ তারা সৃষ্টি করতে পেরেছে সেটা বাধ্যতামূলক না। আমরা এবং এই রিসেন্ট যে ঘটনা সেটাই হচ্ছে তার প্রমাণ। আমরা দেখেছি ছাত্র শিবির বা জামাতের পক্ষ থেকে যেমন নারীদের প্রতি আঘাত এসেছে, আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকেও নারীদের প্রতি আঘাত এসেছে। আমরা হতাশ এই কারণে যে বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে এবং আজকের এই সংবাদ সম্মেলন তাদেরকে এই আহ্বান জানানোর জন্য যে আপনারা দয়া করে আপনাদের সাংগঠনিক অবস্থাকে নারীর জন্য নিরাপদ করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ করুন। আপনারা নারীর জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আপনারা প্রচেষ্টা চালান। এই যে জুলাইয়ের যে সরকার, এই সরকার তো মানে স্টুডেন্টদের নারী পুরুষ সবার, সেই ক্ষেত্রে তারা কি এখন নারী যারা আন্দোলন করছে কিংবা নারী নেত্রী যাদের নিরাপত্তা দিতে কি ব্যর্থ হচ্ছে তাহলে? আমরা জানি যে মানে রাষ্ট্র হচ্ছে নারী নিরাপত্তা দেওয়ার প্রধান স্টেক হোল্ডার হচ্ছে রাষ্ট্র, সেটা অবশ্যই সত্য, কিন্তু একই সাথে যখন সমাজের অন্যান্য সংগঠনগুলা নারী নিরাপত্তা প্রশ্নকে আঘাত করার চেষ্টা করে তখন রাষ্ট্রের একার পক্ষে আসলে কখনো সেই নারীকে নিরাপত্তা দেওয়াটা সম্ভব হয় না। অবশ্যই রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে জন্যই কিন্তু নারীর প্রতি আঘাতের সংখ্যা বাড়ছে,
কিন্তু একই সাথে রাষ্ট্রের যে অন্যান্য ইনস্টিটিউশনগুলো আছে, যেমন রাজনৈতিক সংগঠনগুলো বা সামাজিক সংগঠনগুলো ঠিকমতো ওয়ার্ক করছে না, নারীকে নিরাপত্তা দিতে পারছে না, বিধায় রাষ্ট্র আসলে ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি একটি সম্মিলিত ব্যর্থতার বহিঃপ্রকাশ। জুলাই পরবর্তী রাজনৈতিক সংগঠনের মাধ্যমে নারীদের সাথে যে সহিংসতা ঘটনা ঘটেছে বা যে অন্যায় হয়েছে, এরকম কতগুলো ঘটনা ঘটেছে, আপনাদের হাতে কোনো হিসাব আছে কি? রাজনৈতিক সহিংসতার ঘটনা রিসেন্টলি খুব বেড়েছে, বাট এই যে নারীর প্রতি ধর্ষণ বলেন বা বিভিন্ন পাবলিক প্লেসে হচ্ছে নারীকে হচ্ছে কটু মন্তব্য করা বা আক্রমণ করা, এই অংশটা, এই যে ঘটনাটা, এটা আমরা বলবো যে এটা খুব ফ্রিকুয়েন্টলি ঘটছে। কারণ হচ্ছে যে কোনো আন্দোলন পরবর্তী সময়ে আমরা দেখি যে একটা অস্থিতিশীল পরিবেশ হচ্ছে সেখানে বিরাজ করে। আমরা দেখেছি যে আসলে পুলিশ কিন্তু 5 আগস্টের পরে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। আমরা 5 আগস্টের আগে যে পুলিশকে দেখেছি, 5 আগস্টের পরে আসলে আমরা সেই পুলিশকে খুঁজে পাইনি। 5 আগস্টের পরে তারা তাদের সর্বশক্তি নিয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু 5 আগস্টের পরে তারা দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে একই ধরনের শক্তি কিন্তু তারা প্রদর্শন করতে পারেনি। আমরা মূলত এই যে ঘটনাগুলো বাড়ছে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে একটা বড় দায় দিতে চাই। তারা আসলে বাংলাদেশের নারী নিরাপত্তার প্রশ্নে তারা হচ্ছে আপোষ করেছেন এবং তারা সেখানে তাদের সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে প্রয়োগ করেন। জুলাই আন্দোলনে যে সকল নারীরা প্রোগ্রামে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছিল বলা হয়েছে এবং দল ছাড়তে বলা হয়েছে, আমরা কেউ ছাত্রদল নেতৃত্বের বিরুদ্ধে। আসলে এখন তো বর্তমানে কোনো রাজনৈতিক দল ক্ষমতা নেই, তাহলে এই ধরনের কাজের কি বর্তমান নারী শিক্ষার্থীদের হুমকি কিনা? আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটানোর মতো কোনো কাজ করা যাবে না। এবং আমরা 5 আগস্টের পরে এই নতুন ছাত্র রাজনৈতিক ব্যবস্থার কথাই আমরা বলেছি, যেখানে বিশ্ববিদ্যালয়ে আসলে দখলদারিতে রাজনীতি চলবে না। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যেটি ঘটনাটি হয়েছে, আমরা সেটি গভীরভাবে উদ্বিগ্ন যে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে আবার সেই পূর্বের যে কলুষিত রাজনৈতিক ব্যবস্থা সেটি ফেরত আসতে পারে, এবং তার বিরুদ্ধেই হচ্ছে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই না কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ, কোনো স্কুলে রাজনৈতিক দখলদারিত্ব চলুক। সেখানে ছাত্র রাজনীতি চলবে শুধুমাত্র ছাত্রদের কল্যাণের জন্য এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য। জুলাই আন্দোলনে যে সকল নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের উপরে কি হেনস্থার ঘটনাগুলো বেশি ঘটছে? হ্যাঁ, অবশ্যই তাদেরকে টার্গেট করে হচ্ছে অনলাইন এবং অফলাইনে আক্রমণ করা হয়েছে। এখন সকল নারীর আসলে মনোবল সমান থাকে না। কেউ এগুলো ফেস করেও সামনে এগিয়ে যান, তার মনোবল শক্ত থাকে, তিনি ফাইট করেন। কিন্তু কারো সামাজিক এবং পারিপার্শ্বিকতার কারণে এমন অবস্থা হয় তাকে হয়তো একঘরে হয়ে যেতে হচ্ছে, তাকে কোণঠাসা হয়ে যেতে হচ্ছে। সে সমাজে মানুষের সামনে এসে দাঁড়াতে পারছে না, তাকে এমনভাবে হেনস্থা করা হচ্ছে। এবং আমরা মনে করি এই যে জুলাই পরবর্তী বাংলাদেশের ছাত্রলীগের একটা বড় অংশ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা বড় অংশ নারীর জন্য অনিরাপদ পরিবেশ সৃষ্টি করার জন্য দায়ী, এবং একই সাথে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তারাও আসলে নারীকে নিরাপত্তা দিতে বা নারীর জন্য কমফোর্ট জোন তৈরি করতে তারা ব্যর্থ হচ্ছে। যারা হামলার শিকার হচ্ছে তারা কি শুধু নারী হিসেবে হামলার শিকার হচ্ছে নাকি রাজনৈতিক কারণে হামলার শিকার হচ্ছে, কি মনে করেন? আমরা মনে করি নারীর যে ভূমিকা যে কোনো গণসংগ্রামের আন্দোলনে থাকে, সেই গণসংগ্রামের পরবর্তী সময়ে এসে নারীকে আবার সেখান থেকে ঠেলে দেওয়া হয়। অর্থাৎ সামাজিক রাজনৈতিক নেতৃত্বে আসার ক্ষেত্রে নারীর যে একটা অগ্রণী ভূমিকা, সেটিকে অনেকেই অস্বীকার করেন, একটা বিশেষ মতাদর্শ আসলে সেটাকে অস্বীকার করেন, এবং যার কারণে নারীদেরকে টার্গেট করে এখানে হচ্ছে হামলাগুলো চালানো হয়, যাতে নারীদের মনোবল ভেঙে যায়, যাতে তারা হচ্ছে এই যে রাজনৈতিক যে যুদ্ধটা, রাজনৈতিক যে সংগ্রামটা আছে সেখানে যেন তারা অংশগ্রহণ না করে বা দেশ গঠনে তারা ভূমিকা রাখতে না পারে, এটার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারীদেরকে হামলা করা হয় এবং একই সাথে সেখানে রাজনৈতিক উদ্দেশ্য নিহিত হয়। আমি রাফিয়া রেহনুমা রিদি, মুখপাত্র, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাবি সংসদ। রাফিয়া রেহনুমা রিদি, মুখপাত্র, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাবি শাখা।